श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আচ্ছা, আপনাদের যে শনিবারের ক্লাস হয় সেটাতেও কি এরকম উপস্থিতি থাকে, মানে 3 জন 4 জন? আমাদের সর্বোচ্চ দিদি 8 জন 7 জন সর্বোচ্চ। আর সর্বনিম্ন 3 জন 4 জন। আচ্ছা, কিন্তু দেখুন আপনাদের যেটা বলা হয়েছিল যে 6 মাস অবধি কোর্স, অর্থাৎ জুনেই কিন্তু এটা লাস্ট মান্থ। এটার হ্যাঁ, হ্যাঁ। জুনের শেষ সপ্তাহে হয়তো পরীক্ষা নেওয়া হবে, শেষ শুক্রবার অথবা এর আগের শুক্রবার, এরকম করে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। আর আপনাদের টপিকগুলো মোটামুটি শেষ, সন্ধির পর আরেকটা টপিক আছে বোধহয়। এরপরই হচ্ছে আপনাদের রিভিশন করানো হবে, ওই প্রশ্ন যে স্টাইলে করা হয় আপনাদের। আচ্ছা, এবার সংস্কৃত থেকে বাংলা এবং বাংলা থেকে সংস্কৃত দুটো অনুবাদই থাকবে। তো ওই নিয়মে কিছু প্র্যাকটিস করানো হবে ক্লাসে। তো এই আচ্ছা। কয়েকটা ক্লাস, শেষ দিকের কয়েকটা ক্লাস কেউ মিস না দিলেই ভালো আর কি। আচ্ছা দিদি, আর উপস্থিতির অবস্থা খুবই খারাপ, তো এই জন্য ক্লাসটাও কেমন জানি বোরিং বোরিং হয়ে গেছে। হুম, একেবারেই উপস্থিতি কম। রেসপন্স না থাকলে আসলে ক্লাসটা ভালো লাগে না। সবাই মিলে ক্লাস করলে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন, এক কেমন একজন। দায় সারা ক্লাস হয়ে গেছে। করতে হয় করছি, অথবা করাতে হয় তাই করাচ্ছেন, এরকম। আসলে স্টুডেন্টদের রেসপন্স না পালে তো টিচারদেরও ভালো লাগবে না। এটার বোধহয় একটা কারণ ওই যে ক্লাস রেকর্ডিং দিয়ে দেওয়া হয়, তাই ওটা পরে দেখবো বলে আর দেখা হয় না আর কি, ক্লাসটা করা হয় না। যাই হোক। আগে তো আচ্ছা, আপনি শুরু করেন যেটা হোক হচ্ছে। এটা নিয়ে আমরা শেষে কথা বলবো যে পরীক্ষা কাছাকাছি আসছে, আমাদের কি কি করতে হবে এবং কি কি করানো হবে। এটা নিয়ে আমি একদম শেষ দিকে বলবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে শনিবারের ক্লাসে সন্ধি শুরু করা হয়েছে, স্বরসন্ধি আমরা পড়েছি। স্বরসন্ধির মধ্যে আমাদেরকে ব্যাকরণ কৌমুদি থেকে পড়ানো হয়েছে, যেখানের মধ্যে অনেকগুলো রুলস ছিল। তো এই সবগুলো কি আমাদের লাগবে? এখন আমরা যদি কোর্স হিসেবে ধরি, তাহলে হচ্ছে আমাদের অতটা লাগবে না, যেহেতু আমরা এখনো প্রাথমিক স্তরে আছি। কিন্তু আমরা যদি কোন একটা শাস্ত্র নিয়ে অথবা কোন একটা বই নিয়ে সেটা যদি ভেঙে ভেঙে করতে চাই, সেই হিসেবে আমাদের জানতে হবে। তো সেই জানাটার জন্যই হচ্ছে সবগুলো একসাথে পড়ানো হয়েছে। আর আম, ওইটুকু বাদে, মানে যেগুলো হচ্ছে মেইন রুলস, সেগুলো, অর্থাৎ যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বা যেগুলো প্রাথমিক স্তরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আপনাদের কৌমুদি থাকলে একটু দাগিয়ে নেবেন। কারণ কণিকাতে সবগুলো বোধহয় নেই, আমি যতটুকু দেখেছি কণিকাতে কিছু রুলস মিসিং আছে। তো এটা কৌমুদি থেকে দাগিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, কৌমুদির হচ্ছে স্বরসন্ধির আম, 2, 3, 4, তারপর 6, 7, 8, এরপর হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, আর ওই দিক থেকে 15, 16, 16 আর 17 তো প্রায় একই রকম। 16, 17 এইটুকুই পর্যন্ত হচ্ছে আপনাদের প্রাথমিক স্তরে, মানে গত ব্যাচে যেটা পড়ানো হয়েছে ওটা। আর এর পরের গুলো হচ্ছে ওটা আপনাদের নিজের আগ্রহ থাকলে বা জানার ইচ্ছা থাকলে ওটা আপনারা নিজেরা পড়ে নেবেন। কিন্তু ওটা একাডেমিক্যালি বা আমরা যে পরীক্ষা দেব সেটাতে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই গেল। তার মানে এক থেকে বলতে গেলে 17ই
মাঝখান দিয়ে শুধু 5টা বাদ গেল, 5 নাম্বার রুলসটা। আচ্ছা, ওগুলোর মধ্যে অর্থাৎ এখন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তো কোনোটাই যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো রকম মানে এটা কেন হলো এরকম, এরকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। এটা যদিও প্রতি ক্লাসে বলা হয়, কিন্তু এখন যেহেতু পরীক্ষা আসছে, এখন এগুলো যদি ক্লিয়ার করে না নিই আমাদের কিন্তু সমস্যা থেকে যাবে। আর কোর্স যেহেতু শেষ, এটা নিয়ে যে পরে আলোচনা করা হবে সেটার সম্ভাবনাও খুব কম। আচ্ছা, এখন হচ্ছে সেই আহ, স্বরসন্ধি এর পর যেটা আসে সন্ধির, সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আমাদের সাধারণত সন্ধি দুই প্রকার হয়। তো একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখানে প্রশ্ন আসতেই পারে তাহলে বিসর্গ সন্ধিটা কি। এটা আপনারা যাদের কৌমুদী আছে তারা দেখবেন যে বিসর্গ সন্ধি আলাদা করে কিন্তু কোনো সেকশন করা নেই। কারণ বিসর্গ আমরা যখন ব্যঞ্জন বর্ণ পড়ি, সেটার মধ্যে বিসর্গ একটা বর্ণ হিসেবে থাকে। তো সেই হিসাবে বিসর্গকে যদি আমরা ব্যঞ্জন বর্ণ ধরি, তাহলে বিসর্গ সন্ধিটাও ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত হচ্ছে। এই কারণে কৌমুদীতে আলাদা করে বিসর্গ সন্ধি আলাদা করে টাইটেলটা দিয়ে রুলস গুলো নেই। ব্যঞ্জন সন্ধি সম্ভবত 30, আমি একটু দেখে নিই। হ্যাঁ, 30 নং রুলস থেকে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধির 1 2 3 করে যেখানে শুরু হয়েছে, সেখান থেকে 30 নাম্বার রুলস থেকে হচ্ছে বিসর্গ সন্ধির রুলস গুলো শুরু হয়েছে। আপনাদেরকে এটা আলাদা করে পড়ানো হবে যদিও। তাহলে সন্ধি হচ্ছে মেইনলি তিন তিন প্রকার, আমরা শিখবো 3 প্রকার, যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। যার মধ্যে বিসর্গ সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। এখন ব্যঞ্জন সন্ধি তাহলে কোনগুলো? এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যখন যুক্ত হবে, অর্থাৎ একটা বর্ণের শেষে যখন ব্যঞ্জন বর্ণ এবং পরবর্তী শব্দের প্রথম অক্ষর যখন স্বরবর্ণ হবে, অথবা দুটোই যখন, অর্থাৎ একটা প্রথম শব্দের শেষ অক্ষর এবং পরবর্তী শব্দের প্রথম অক্ষর যদি দুটোই ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে সন্ধিগুলো কিরকম হবে, সেটাই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে এই হলো আমাদের ব্যঞ্জন সন্ধির সাধারণ ধারণা, যে সেখানে ব্যঞ্জন বর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের আহ সন্ধি হবে, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি হবে, দুটোই হতে পারে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে। আচ্ছা, তো এখানে এই যে ব্যঞ্জন সন্ধি কাকে বলে সেটা আছে, যে ব্যঞ্জনের স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধির অপর নাম হলো হল সন্ধি। আচ্ছা, এই হল সন্ধি এবং স্বরসন্ধির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অচ সন্ধি। অচ এবং হল এই দুটো শব্দর আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে কৌমুদীতে, যেখানে একদম সন্ধি প্রকরণ দিয়ে দেওয়া আছে, ওখানে দেখবেন ব্র্যাকেটে আলাদা করে দেওয়া আছে, স্বরসন্ধির পাশে পাশে দেওয়া আছে অচ সন্ধি, আর ব্যঞ্জন সন্ধির পাশে পাশে দেওয়া আছে হল সন্ধি। তো এটা কিন্তু গতবার প্রশ্নে এসেছিল যে উম, কিরকম এসেছিল যে ব্যঞ্জন সন্ধির বোধহয় অপর নাম না, স্বর সন্ধির অপর নাম কি, এরকম করে 4টা অপশন ছিল, সেখান থেকে মানে দাগাতে হয়েছিল এরকম। তো এগুলো একটু দেখে রাখবেন। খুব সিম্পল কিছু বিষয়, কিন্তু মনে রাখলে হচ্ছে আমাদের নিজেদেরই জন্য লাভ হবে। আর সন্ধির মেইন প্রয়োগটা হচ্ছে আমরা কোথায় দেখব? যখন আমরা কোনো টেক্সট পড়বো, টেক্সটের থেকেও বেশি যেখানে হয় সেটা হচ্ছে কোনো শ্লোকে। কারণ আমরা জানি যে আমরা ছন্দ দিয়ে শ্লোকগুলো উচ্চারণ করি, এক একটা ছন্দ আছে। আপনারা যারা গীতা ক্লাস বা চণ্ডী ক্লাস করেছেন তারা জানেন যে অনুষ্টুপ, ত্রিষ্টুপ, তারপর আর কি কি যেন ছন্দ আছে, গায়ত্রী ছন্দ। তো এরকম ছন্দগুলো ঠিক রাখার জন্য আমাদেরকে 8টা অক্ষর বা 12টা অক্ষর একসাথে উচ্চারণ করতে হয়। তো ওই একসাথে উচ্চারণের জন্যই হচ্ছে আমাদের মেনলি সন্ধিটা লাগে। তো ওই সন্ধি, ওই কারণ থেকেই হচ্ছে আমাদের বেশিরভাগ শ্লোকগুলো হচ্ছে সন্ধি করে করে, অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দ আম, লাগিয়ে লাগিয়ে লেখা হয়, যাতে আমাদের ছন্দটা ঠিক থাকে। তো সেই হিসাবে হচ্ছে আমাদের সন্ধিটা শিখতে হয় মেনলি, যে কোন শব্দের সাথে কোন শব্দ লাগলে এটা কি হয়, এটার অর্থ করার জন্য আমাদের লাগে, যাতে শ্লোকগুলোর মিনিং আমাদেরকে কেউ ভুলভাল বললে আমরা বলতে পারি যে না, এটা ঠিক নয়। এখন তো বেশিরভাগই সেটা এটাই করা হয় যে আমরা যেহেতু সংস্কৃত জানি না, তাই যখন যে যেটা বলছে, যেরকম অর্থ বলছে, আমরা সেটা শুনে বিশ্বাস করছি।
আচ্ছা, তো এখানে আমাদের কিছু নিয়ম আছে। এটা হচ্ছে ব্যাকরণ, কৌমুদি এবং কণিকার সংমিশ্রণ। কণিকাতে এখানকার সবগুলো নেই, আমি যতটুকু দেখেছি কৌমুদি থেকে মেনলি করা হয়েছে, এবং কৌমুদির সবগুলো নেওয়া হয়নি। যেগুলো বেশি ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত যেগুলো, সেগুলো নেওয়া হয়েছে। এগুলোর থেকে এক্সট্রা যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারে। আম, আর রুলস গুলো তো আমাদের ওরকম করে মনে থাকে না, তাই শব্দগুলো দিয়ে অর্থাৎ উদাহরণগুলো দিয়ে হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে প্রথমে আছে যে চ কিংবা ছ পরে থাকলে ত এবং দ এর স্থানে চয় হসন্ত হয়। কি বললো যে প্রথম শব্দের শেষে কি থাকবে? তয় হসন্ত অথবা দয় হসন্ত। আর পরবর্তী শব্দের শুরুতে কি থাকবে? চয় হসন্ত অথবা ছয় হসন্ত, অথবা চ বা ছ যদি পরে থাকে তখন কি হবে? তখন দুটো মিলিত হয়ে অর্থাৎ প্রথম শব্দের ত হসন্ত বা দ হসন্ত আর পরবর্তী শব্দের চ কিংবা ছ মিলিত হয়ে কি হবে? চয় ছ অথবা চয় চ। এই যে দেখুন, মাহাত যোগ চক্রম, এখানে মহৎ শব্দের যে শেষের খণ্ডত বা তয় হসন্তটা আছে সেটা রূপান্তরিত হয়ে কি হয়ে গেছে? চয় হসন্ত হয়ে গেছে সন্ধ্যের সময়। তারপর দুটো মিলে হয়েছে, দুটো চ মিলে হয়েছে চয় চ, এরপর হয়েছে মাহাত চক্রম। একই রকম ভাবে তাদ যোগ ছবি, তাদ শব্দের যে দয় হসন্তটা আছে সেটা সন্ধির নিয়মে পরিবর্তিত হয়ে চয় হসন্ত হয়েছে, এবং আম, পরবর্তী ছ এর সাথে যুক্ত হয়ে চয় ছ হয়ে গেছে। তৎ যোগ ছবিহি দুটো একসাথে হয়েছে তৎ ছবিহি। বাকি দুটো উদাহরণ এখানে আছে যে তৎ যোগ চলনম তৎ চলনম, মহৎ যোগ ছত্রম মহৎ ছত্রম। দ্বিতীয় নিয়মটা যেটা আছে, আচ্ছা আমি এখানে কৌমুদি থেকে যে কোন কোন নিয়মটা কোন কত কত নাম্বারে আছে সেটা কিন্তু বলে দিব। আম, 1 নাম্বার নিয়মটা আছে হচ্ছে ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়মটাই। কলমটা কলমটা দে তো। হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? না না দিদি। আচ্ছা, আপনাদের যাতে খুঁজতে না হয়, কারণ ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো একটু উল্টাপাল্টা করে আছে, তো যেহেতু খোঁজার অসুবিধাটা না হওয়ার জন্যই হচ্ছে আমি রুলস গুলো বলে দিব, যেটা কত নাম্বারে আছে, আম, কত পৃষ্ঠায় আছে। তো এটা হচ্ছে কৌমুদীর 25 নং পৃষ্ঠায় আছে, 25 নং পৃষ্ঠার 1 নাম্বার রুলসটাই। আর কণিকা তো সেম 1 নাম্বার রুলস, যেখানে ব্যঞ্জন সন্ধি আছে ওখানেই 1 নাম্বার রুলস এটা আছে। এরপর হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি বলছে? জ কিংবা ঝ পরে থাকলে ত এবং দয়ের স্থানে জ হয়। তো এতক্ষণ আমরা দেখছি যে যখন ত কিংবা দ পরে আছে এবং পরের শব্দে চ কিংবা ছ আছে তখন সেটা রূপান্তরিত হয়ে চয় হসন্ত হয়েছে। এটারই আরেকটা নিয়ম কি, যখন জ কিংবা ঝ পরের শব্দে থাকবে, জ ঝ থাকলে তখন সেটা কি হয়ে যাবে? জয় হসন্ত হয়ে যাবে। আগেরটা হয়েছে জয় হসন্ত, এখন একটা হলো জয় হসন্ত। এভাবে করে আমরা মনে রেখে রেখে পড়তে পারবো, লিঙ্ক করে করে। তাহলে একটা ভুলে গেলে আরেকটা দিয়ে মনে রাখতে পারবো। আচ্ছা, তো এখানে কি ছিল যে উদের শেষে কি আছে দেখুন, দয় হসন্ত। আর জ্বালাহ, আম, এটার প্রথম অক্ষর হচ্ছে জ, বর্গীয় জ আমরা যেটা বলি। তো দুটো মিলে এখানে দয় হসন্ত যেটা সেটা জয় হসন্ত হয়ে গেছে। আর জয় জ হয়ে শেষে হয়েছে জ্বালাহ, উজ্জ্বলাহ। উদ যোগ জ্বালাহ, উজ্জ্বলাহ। একই রকম ভাবে যে ভবৎ শব্দের তয় হসন্ত সেটাও সন্ধির নিয়মে জয় হসন্ত হয়ে যাবে, এবং পরবর্তী বর্গীয় জয়ের সাথে একত্রিত হয়ে জয় জ হবে। তাহলে এখানে কি দাঁড়ালো যে ভবৎ যোগ জীবনম, ভবৎ জীবনম। হুম, আরো দুটো উদাহরণ আছে এখানে। সরিত সরিত যোগ জলম, সরিত জলম। তৎ যোগ জন্ম, তৎ জন্ম। আচ্ছা, আমরা তো অব্যয় পড়েছি, আমাকে কে একজন বলুন তো তাদ শব্দের অর্থ কি ছিল? তাদ শব্দটা এটা একটা অব্যয়।
আমরা জানি যে আমরা যখন অব্যয়ের অনেক বড় একটা লিস্ট পেয়েছিলাম সেখান থেকে আম, আমরা কিছু কিছু অব্যয় আলাদা করে পড়েছিলাম, ওখানেও ছিল এটা। তৎ শব্দের অর্থ কি? তৎ মানে হচ্ছে সেই। আহ এটা হয় ইয়াত, ইয়াত মানে যেই, তৎ মানে হচ্ছে সেই। আমরা যে মন্ত্র বলি হরি ওম তৎসৎ, ওই যে তৎ, ওটা মানেও যেই, আহ সরি সেই। আর সৎ মানে সৎ বস্তু, তো হচ্ছে সেই সৎ বস্তু কথাই বলা হয় এখানে তৎ সৎ। এখন আপনারা যারা বেদান্ত সার ক্লাস করেন তারা জানেন যে সৎ বস্তু বলতে এখানে কি বোঝায়। আম, না হলে কোথাও গিয়ে দেখে নিতে পারেন যে অনেকগুলো ভিডিও আছে, যে হরিওম তৎসৎ এটার অর্থ কি, এখানে তৎ সৎ বলতে কি বোঝানো হয়েছে সেটা। আচ্ছা, এখানে তাহলে তৎ শব্দটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে সেই। আর এটাকে যদি আমরা ইয়দ করি তাহলে ইয়দ হবে যেই। ইয়ত তদ, যেই সেই, এরকম। আচ্ছা, আচ্ছা, 2 নম্বর রুলসটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, 2 নম্বর রুলস। ব্যঞ্জন সন্ধিরও 2 নম্বর রুলস এটা, 25 পৃষ্ঠার 2 নম্বরে আছে। আর কণিকাতে হচ্ছে, হ্যাঁ কণিকাতেও 2 নম্বর রুলসে আছে এটা। তারপর 3 নম্বরটা, 3 নম্বরটা হচ্ছে যদি পদের শেষে ত কিংবা দ এরপর তালব্য স থাকে, তবে ত কিংবা দ এর স্থানে দয় হসন্ত হয় এবং তালব্য স এর স্থানে ছয় হসন্ত হয়। কি বললো? তাহলে প্রথম 3টা রুলস, তিনটায় কি হচ্ছে, ত কিংবা দ যে শব্দের শেষে থাকে সেটার সাথে। দেখুন, এখানে কি বললো যে একটা শব্দের শেষে তয় হসন্ত বা দয় হসন্ত আছে, পরবর্তী শব্দের শুরুতে যখন তালব্য স থাকবে তখন সেই তালব্য সটা চেঞ্জ হয়ে ছয় হসন্ত হবে। এতক্ষণ আমরা দেখেছি যে কৌমুদীটা কত নম্বর? এটা 3 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কৌমুদীর 4 নম্বর রুলস। ঠিক আছে। কৌমুদীর কি 3 নম্বরটা আমার লাগবে? লাগবে তিন বলতে নাম্বার এটা, যে এটা আপনারা আচ্ছা ঠিক নেওয়ার, আছে, আপনি আচ্ছা, যেটা বলছিলাম যে লাগবে বলতে এটা হচ্ছে আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন, এমন না যে এটার কোনো প্রয়োগ নেই, আছে কিন্তু একটু কম আছে। আচ্ছা, যেটা পড়ছিলাম এখানে, যে এতক্ষণ আমরা পড়েছি যে আগের শব্দের যে ত হসন্ত বা দয় হসন্ত আছে সেটা রূপান্তরিত হয়েছে। এই রুলসটাই আমরা কি দেখছি, যে তয় হসন্ত বা দয় হসন্ত এটা রূপান্তরিত হচ্ছে না, পরের শব্দের যে তালব্য শটা আছে সেটা রূপান্তরিত হচ্ছে। সেটা রূপান্তরিত হয়ে কি হচ্ছে, ছয় হসন্ত। তাহলে আমরা দেখি উদাহরণগুলো। জগৎ যোগ শারণ্যম, এই শারণ্যম শব্দের তালব্য শটা রূপান্তরিত হয়ে কি হয়ে যাবে? আচ্ছা, এখানে রুলস একটু ভুল আছে। এটা তাহলে ত বা দ হসন্তর স্থানে দয় হসন্ত না, এটা চয় হসন্ত হবে, 3 নম্বর রুলসে যেটা আছে। এখানে এটা ভুলে দয় হসন্ত আছে, এটা আমি এডিট করতে পারি কিনা দেখি। আচ্ছা, এটা আমি এডিট করতে পারছি না আপাতত। আচ্ছা, এটা আপনারা খেয়াল রাখবেন যে 3 নম্বর রুলসের যে দয় হসন্ত হয় দেখা আছে, এটা কিন্তু দয় হসন্ত হবে না, এটা কি হবে, চয় হসন্ত হয়। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে যে জগৎ, এটার যে তয় হসন্ত শেষে সেটা চয় হসন্ত হবে, আর তালব্য শটা ছয় হসন্ত হবে, দুটো মিলে চয় ছ হবে। জগৎ শারণ্যম হলো জগৎ, জগৎ শারণ্যম। তৎ শরীরম, দেখুন আবার আসছে তৎ, তৎ শরীরম, তৎ শরীরম। মহৎ शकटम, महत् शकटम।
আচ্ছা, এই পর্যন্ত গেল আমাদের। এরপর পরের রুলসটা দেখি। দেখুন, এখনো পর্যন্ত 4 নাম্বারে এসে গেছি আমরা, এখনো পর্যন্ত ত কিংবা দয় হসন্তের রুলসটা শেষ হচ্ছে না। আচ্ছা, যদি পরের আহ, যদি পদের শেষে তয় হসন্ত কিংবা দয় হসন্ত এর পর হ থাকে, তবে তয় হসন্ত বা দয় হসন্ত স্থানে দ হলন এবং হ এর স্থানে ধ হলন হবে। কি বললো? যে প্রথম শব্দটায় শেষে তয় হসন্ত বা দয় হসন্ত, আর পরের শব্দটায় কি থাকবে? হ। এবং এটার ক্ষেত্রে কি হবে? আম, প্রথম শব্দটার যে ত আছে বা দ আছে সেটা রূপান্তরিত হয়ে দয় হলন হবে, আর পরের শব্দের হটা ধ হবে। এখানে উদাহরণ আছে: উদ যোগ হতহ উদ্ধতঃ, উদ যোগ হারহ উদ্ধারः, মহৎ যোগ হসনম মহদ্ধসনম, উদ যোগ হরণম উদ্ধরণম। এই 4 নাম্বার রুলসটা হচ্ছে ব্যাকরণ কৌমুদীতে 6 নাম্বার রুলস আছে, আর কণিকাতে হচ্ছে, কণিকাতে কণিকাতে হচ্ছে 6 নং রুলস আছে। 6 নং। তাহলে কৌমুদীর 6, কণিকারও 6, আর এখানে আমাদের পিডিএফ এর 4। আচ্ছা, এটা গেল। আপনারা কিন্তু বুঝতে না পারলে বলবেন যে এটা কেন হলো, এটা কিন্তু জিজ্ঞেস করবেন। আর এই টপিকগুলো বেশিরভাগই হচ্ছে রসকসবিহীন, তো এখানে মজা করার মতো কিছু নেই। আম, তাই হচ্ছে আপনারা রেসপন্স না করলে ক্লাসটা একদম ফিকে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে 5 নাম্বার রুলস। যদি ল পরে থাকে তাহলে তয় হসন্ত, দয় হসন্ত বা নয় হসন্ত এই তিনটি স্থানে লয় হসন্ত হয়। যেমন বৃহৎ যোগ ললাটম বৃহল্ললাটম, উত যোগ লিখিতः উল্লিখিতः, মহান যোগ লাভः মহান লাভः, ভবান যোগ লভতে ভবান লভতে। দেখবেন এখানে কিন্তু যখন ন ছিল, নয় হসন্তগুলো ওঠার সময় একটা করে চন্দ্রবিন্দু এসেছে। শেষের দুটো উদাহরণের কথা বলছি: মহান যোগ লাভঃ আর ভবান যোগ লভতে। যখন নয় হসন্তগুলো উঠেছে তখন একটা করে চন্দ্রবিন্দু আগের অক্ষরের সাথে যুক্ত হয়েছে। আর চন্দ্রবিন্দুর উচ্চারণ আমরা জানি একটু নাসিক্য হয়, তাহলে এটা আমাদেরকে ওভাবে করে উচ্চারণ করতে হবে: মহা লাভঃ, ভবান লভতে। হালকা নাসিক্য হবে, ভবান লভতে, এরকম। এর মধ্যে হচ্ছে উপরের গুলো, অর্থাৎ তয় হসন্ত বা দয় হসন্তের গুলো আমরা বেশি পাই, নয় হসন্তেরটা একটু কম পাই। তো ওটা হচ্ছে হুম, এই রুলসটা এটা হচ্ছে, কোন 12 নাম্বার? হ্যাঁ হ্যাঁ, কৌমুদীতে 12 নং, আর কণিকাতে হচ্ছে, কণিকাতে হচ্ছে 11 নাম্বার, 11 নাম্বার রুলসটা। ঠিক আছে। এরপর হচ্ছে 6 নাম্বার। যদি চ কিংবা ছ পরে থাকে তাহলে পদের অন্তঃস্থিত নয় হসন্ত স্থানে অনুস্বার হয়, এবং চ আহ, এর স্থানে শয় চ তালব্য শয় চ, এবং ছ এর স্থানে তালব্য শয় ছ হয়। কি বললো? যে যখন একটা শব্দের শেষে নয় হসন্ত থাকবে এবং পরবর্তী শব্দের শুরুতে
কিংবা ছ থাকবে, তখন সেই আম, নয় হসন্তটা উঠে যাবে, উঠে একটা অনুস্বার আসবে, এবং পরবর্তী শব্দের যে কিংবা ছ আছে তার সাথে একটা তালব্য শ যুক্ত হবে। তাহলে এটা কি দেখছি আমরা, যে হাসান যোগ চালিতাহ, हसंश् चलितः, महान् जोगछेदः, महांश्छेदः, पश्यन् जोगचकितः, पश्यंश्चकितः, धाव जोग छागः, धावंश् छागः। এটা হচ্ছে কৌমুদীর 14 নাম্বার রুলস। কণিকাতে এটা আমি আপাতত দেখতে পাচ্ছি না, যে বোধহয় কণিকাতে নেই। কণিকাতে এটা নেই। তাহলে কৌমুদীতে এটা আছে। কোথায় আছে? 14 নাম্বার রুলসে। আচ্ছা, এরপর তাহলে আমাদের দেখুন, আমাদের প্রথম 5টা রুলসই ছিল কি, তয় হসন্ত বা দয় হসন্তের। অর্থাৎ একটা শব্দের শেষে তয় হসন্ত বা দয় হসন্ত থাকবে, তারপর কখন কি থাকলে সেটা কিভাবে চেঞ্জ হয়। প্রথমটা আমরা দেখেছি কিংবা ছ, তারপর হচ্ছে দেখেছি কিংবা ঝ, তারপর দেখেছি কি তালব্য স থাকলে কি হয়, এরপর দেখেছি যখন হ থাকে তখন কি হয়, তয় কিংবা দ, এবং পরবর্তী শব্দের শুরুতে হ, এবং 5 নাম্বারটাতে আমরা দেখেছি যে ল থাকলে কি হয়। এরপর 6 নাম্বার থেকে শুরু হচ্ছে কিংবা ছ এর রুলস। মানে একটা শব্দের সরি, 6 নাম্বারটাতে আমরা কি দেখেছি, যে প্রথম শব্দটা শেষে নয় হসন্ত আছে, এবং পরবর্তী শব্দের শুরুতে হচ্ছে কিংবা ছ আছে। আর প্রথম 5টা রুলস তাহলে কি ছিল, যে প্রথম শব্দের শেষে ত হসন্ত বা দ হসন্ত থাকে, এরকম। এরপর হচ্ছে আমরা 7 নাম্বার রুলসে যাই। এটাও হচ্ছে নয় হসন্ত, মানে প্রথম শব্দটার শেষে নয় হসন্ত থাকবে, এবং পরের শব্দটাতে কি থাকবে, ট হসন্ত বা ঠ হসন্ত থাকবে। তখন কি হবে, ওই যে নয় হসন্তটা আবার অনুস্বার হয়ে যাবে, এবং আহ ট এর সাথে একটা শয় ট, আর ঠ এর সাথে একটা শয় ঠ, মূর্ধন্য শয় ঠ হবে। ওটাতে ছিল তালব্য শয় চ, আর এটাতে আসছে কি, মূর্ধন্য শয় ট। আচ্ছা, এখানে উদাহরণ আছে কি, মহান ঠাকুরহ, মহাংশ ঠাকুরকः, মহাংশ ঠাকুরः, চলন যোগ টিট্টিভः, চলংশ টিট্টিভः, এই দুটো। এটা হচ্ছে কৌমুদীতে 15 নাম্বার রুলস। কৌমুদীর 15 নাম্বার রুলসটা হচ্ছে এখানকার 7 নাম্বার রুলস। এরপর 8 নাম্বার যেটা, এটার জন্য আমাদের ওই 5টা বর্গর কথা মনে করতে হবে। 5টা বর্গ কি কি ছিল ব্যঞ্জন বর্ণের? ক, চ, ট, প। পাঁচটা বর্গ। ক, ক বর্গ, চ, ট, ত, প। হ্যাঁ, এই 5টা বর্গ। এবং এই 5টা বর্গের মধ্যে আমাদের দেখতে হবে যে বর্গের পঞ্চম বর্ণ কোনটা। ক বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ঙ, আর চ বর্গেরটা হচ্ছে ঞ। ও, ইও, ন, ন, ম। হ্যাঁ, এখন আমাকে এখানে বলছে যে যে বর্গের বর্ণ পরে থাকে পদ মধ্যস্থিত নয় হসন্ত স্থানে, সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। এটাকে সিম্পল করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে, একটা বর্ণের শেষে, একটা শব্দের শেষে একটা নয় হসন্ত থাকবে, আর পরের শব্দটায় কি থাকবে, যে বর্গের প্রথম শব্দ অথবা বর্গের প্রথম বর্ণ অথবা যে কোনো বর্ণ থাকুক। এখন কি করব আমরা, ওইটার সাথে ওই যে বর্গের যে বর্ণটা আছে, ক হলে ক, গ হলে গ, এটা আমি ক বর্গের কথা বলছি, ঘ হলে খ, তার সাথে কি আসবে, বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ উ আসবে।
একইভাবে যদি ত হয় তাহলে কি আসবে? দন্ত্য ন আসবে। যদি ট হয় তাহলে কি আসবে? মূর্ধন্য ন, এরকম করে। তো এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, যে আসন যোগকাতে, আসংকাতে, দেখুন আসন, এই নয় হসন্তটা উঠে গিয়ে বর্গের পঞ্চম বর্ণ উ এসেছে, এর সাথে ক যুক্ত হয়েছে, এবং উঙ্ক, উঙ্ক এমন একটা যুক্তাক্ষর হয়েছে, তারপর পুরো শব্দটা হয়েছে আসংকাতে। বর্ণ যোগ চায়াতি, বর্ণ, এই নয় হসন্তটা উঠে গিয়ে চ বর্গের যে পঞ্চম বর্ণ নিয়, নিয় সেটা এসেছে, এবং বঞ্চায়াতি এমনটা হয়েছে। তারপর আছে বর্ণটায়াতি। তো ট বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে মূর্ধন্য ন, তো এখানে মূর্ধন্য ন এসেছে, বর্ণটায়াতি। তারপর হচ্ছে রঞ্জায়াতি, জ, জ কোন বর্গের? চ বর্গের। তো চ বর্গের আবার পঞ্চম বর্ণ নিলে আমরা পাই নিয়, তাই এখানে এসেছে রঞ্জায়াতি। তাহলে এই রুলসটা কি ছিল, যে প্রথম শব্দের শেষে যদি নয় হসন্ত থাকে, তাহলে আমাদের পরের যে পাঁচটা বর্গ আছে সেটার যে কোনো বর্ণ থাকলে তার বর্গের পঞ্চম বর্ণটা যুক্ত হবে। কোথায়? ওই বর্ণটার প্রথমে, অর্থাৎ যে বর্গের বর্ণটা আমরা ব্যবহার করছি, চ হলে চ, ট হলে ট, তার আগে করে তার পঞ্চম বর্ণটা যুক্ত হবে নয় হসন্তের স্থানে। 8 নাম্বার রুলসটা হচ্ছে কৌমুদীর 19 নাম্বার রুলস। এই রুলসটাও আমি কিন্তু কৌমুদীতে পেলাম, কণিকাতে পাচ্ছি না, তাও আপনারা একবার দেখে নেবেন। তাহলে এটা হচ্ছে 8 নাম্বার রুলসটা হচ্ছে কৌমুদীর 19 নাম্বার রুলস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 9-এ যাই। হুম, যদি তয় হসন্ত পরে থাকে তাহলে পদমধ্যস্থিত ম এর স্থানে ন হয়। কি বললো, যে প্রথম বর্ণটার শেষে কি থাকবে? ময় হসন্ত থাকবে। প্রথম বর্ণটা শেষে ময় হসন্ত থাকবে, এবং পরের শব্দটায় কি থাকবে? ত দিয়ে শুরু হবে। তখন কি হবে? এই ময় হসন্তটা আমাদের দন্ত ন হয়ে যাবে। এখানে আছে আহ গম যোগ তা, গন্তা। আমরা গম ধাতু দিয়ে যেগুলো করি, যে গম যোগ তুমুন যোগ করলে আমাদের কি হয়? গন্তুম। দেখুন মটা ন হয়ে যায়। তারপর আর কি হতে পারে গম ধাতু দিয়ে? এখানে আরেকটা আছে, যে গম যোগ তব্যম, গন্তব্যম। আহ এরপর আছে কি? নিয়ম যোগ তা, নিয়ন্তা। শাম যোগতম, শান্তম। এটা হচ্ছে কৌমুদীতে 20 নাম্বার রুলস, এবং ওখানে আরো কিছু উদাহরণ আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। হুম, কৌমুদীতে 20 নাম্বার, আর কণিকাতে হচ্ছে, না কণিকাতে এটাও নেই। দিদি এই নিয়মটাতে এখানে কৌমুদিতে দেখেন 3 নম্বর একটা নিয়ম দেওয়া আছে, খম যোগ তবান। এটা জফলা না আকার? আচ্ছা, এটা হচ্ছে জফলা, এটা হচ্ছে তব্যম। ক্ষম যোগ তব্যম, ক্ষম তব্যম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 10 নাম্বার। এটা হচ্ছে আরেকটা বহুল ব্যবহৃত, এটা আমরা প্রায়ই দেখি, এটা আমরা গল্পেও দেখেছি, আর এখন পর্যন্ত আমরা যতটুকু শাস্ত্র চর্চা করেছি, মানে ওখানের মধ্যে প্রচুর ছিল।
একদম অহরহ ব্যবহৃত হয় এরকম একটা রুলস। 10 নাম্বার, কি এটা, যে ছ পরে থাকলে তাহলে আহ স্বরবর্ণের প চ এর আগম হয়, এবং চ এবং ছ মিলে চয় ছ হয়। কি বললো? স্বরবর্ণ পরে থাকলে মানে প্রথম শব্দটার শেষে স্বরবর্ণ থাকবে অথবা স্বরধ্বনি থাকবে। স্বরধ্বনি বলতে কি, অর্থাৎ অ উচ্চারিত হবে অথবা কার থাকবে। দেখুন এখানে অব, অব শব্দটার শেষে কিন্তু সরাসরি স্বরবর্ণ নেই, কিন্তু স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, অর্থাৎ অব, বটার শেষে অ উচ্চারিত হচ্ছে, তাহলে এটা আমরা ধরে নিব যে স্বরবর্ণ আছে। এরপর হচ্ছে যে পরের পরে কি থাকবে, ছ। যদি ছ থাকে তখন দুটো মিলে কি হয়ে যাবে, চয় ছ, অর্থাৎ অব এর বটা কোনো পরিবর্তিত হবে না, শুধু এই শেষের যে ছটা আছে তার সাথে একটা চয় হসন্ত যুক্ত হয়ে চয় ছ হবে। কি হচ্ছে এখানে, যে অব যোগ ছেদহ অবচ্ছেদহ, পরি যোগ ছদহ পরি, ই রস্বই উচ্চারিত হচ্ছে, আরেকটা ধ্বনি। তাই স্বরধ্বনি যেহেতু, তাই এখানে আমরা কি করব, যে পরি শব্দটা ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু কি হবে, যে ছাদাহ আছে সেটার সাথে একটা চয় হসন্ত যুক্ত হবে, অর্থাৎ চয় ছ হবে, পরিচ্ছদহ। বৃক্ষ যোগ ছায়াহ, ছায়া, বৃক্ষ ছায়া, শীত যোগ ছত্রম, শীতচ্ছত্রম। এটা হচ্ছে ব্যাকরণ কৌমুদীর 23 নাম্বার রুলস। এরপর 11 নাম্বার যে রুলসটা, সেটা আরেকটা বহুল ব্যবহৃত নিয়ম। এটার অনেকগুলো উদাহরণ আছে কৌমুদীতে। কৌমুদীর হচ্ছে এটা 25 নাম্বার রুলস। আচ্ছা, এটার জন্য আমাদের কি লাগবে, বর্গগুলো লাগবে। বর্গের কি বললো, যদি স্বরবর্ণ বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা য় র ল ব হ পরে থাকে, তাহলে পদের অন্তঃস্থিত ক এর স্থানে ক হসন্ত এর স্থানে গয় হসন্ত হবে। স্বরবর্ণ অথবা স্বরধ্বনি, এটা তো আমরা বুঝলাম। আর কি বললো, যে বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ, যেমন ক বর্গের তৃতীয় চতুর্থ হচ্ছে গ ঘ, চ বর্গের হচ্ছে কি জ ঝ, তারপর হচ্ছে ট বর্গের হচ্ছে আহ ড ঢ, তারপর ত বর্গের হচ্ছে দ ধ, আর শেষ প বর্গের হচ্ছে ব ব ভ। এই বর্ণগুলো থাকলে অথবা য় র ল ব হ, আমাদের যে অন্তস্থ বর্ণগুলো আছে সেগুলো থাকলে কি হবে, এই যে প্রথম শব্দের যে কয় হসন্তটা সেটা গ হয়ে যাবে, গয় হসন্ত বা গ হয়ে যাবে। দেখুন প্রথমে আছে কি, দিক যোগ অন্তঃ, দিগন্তঃ, তাহলে কয় হসন্তটা কি হয়ে গেছে, গয় হসন্ত, তার সাথে অ যুক্ত হয়ে গেছে। অটা আ, আম, গ এর সাথে অর যুক্ত হয়ে যে হসন্ত চিহ্নটা ছিল সেটা চলে গেছে, এবং কি হয়েছে পুরোটা মিলে দিগন্তঃ। তারপর আছে বাক যোগ ঈশঃ, বাগীশঃ। ঈশাহ, এটা তো আমরা দেখে বুঝতে পারছি যে এটা সরাসরি স্বরবর্ণ আছে, এবং আন্তঃ এটার প্রথমে সরাসরি স্বরবর্ণ আছে। যদি এরকম স্বরবর্ণ না থাকে তাহলে কি দেখবো, যে বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ আছে কিনা, অথবা য় র ল ব হ আছে কিনা। এটার অনেকগুলো উদাহরণ আপনাদের কৌমুদীতে দেওয়া আছে, অনেকগুলো বলতে প্রায় 20টার মতো আছে, অনেক। এবং প্রত্যেকটাই কিন্তু মানে আমরা সচরাচর ব্যবহার করি এরকম শব্দ, এরকম অথবা হচ্ছে আমরা যখন স্তোত্রম পাঠ করি তখন হচ্ছে এই শব্দগুলো প্রায় আসে। তো এগুলো হচ্ছে এই 11 নাম্বার, এবং এরপর শেষে যে 13 নাম্বার আসবে সেটাও হচ্ছে একদম বহুল ব্যবহৃত রুলস, এটা সব সময় লাগে। এই যে দিক যোগ আন্তা, দিগন্তা, এটা কিন্তু বাংলায়ও আছে রুলসটা। তো এগুলো এই রুলসগুলো মানে যেগুলো বলছি যে বেশি ব্যবহৃত হয় সেগুলো একটু সবসময় মনে রাখবেন। মানে শুধু পরীক্ষার জন্য নয়, যাতে সবসময় কোনো কাজে কখনো যদি সংস্কৃত বলতে হয় কখনো, অথবা সংস্কৃত যখন ব্যবহার করতে হয় তখন যাতে এই রুলসগুলো আমরা পারি।
আমরা বলতে পারি যে হ্যাঁ এটা এভাবে হয়েছে। আচ্ছা, তাহলে এখানে বাকি যে যে দুটো আছে সেটা হচ্ছে ওয়াক যোগ দানম। দ হচ্ছে ত বর্গের আহ তৃতীয় বর্ণ, তাই এখানে ক হসন্তটা চেঞ্জ হয়ে কি হয়েছে, গ হসন্ত হয়েছে। ওয়াক দানম। দিক যোগ গজহ, দিগ্গজহ। আচ্ছা, এরপর হচ্ছে 12 নাম্বার যে রুলসটা সেটা, যদি তালব্য শয় হসন্ত, দন্ত শয় হসন্ত কিংবা হ হসন্ত পরে থাকে, তাহলে পদের মধ্যস্থিত নয় ন হসন্তর স্থানে অনুস্বার হয়। আচ্ছা, এটা কি বললো যে যখন পরবর্তী দ্বিতীয় যে শব্দটা আছে সেটার শুরুতে তালব্য স, দন্ত স কিংবা হ থাকবে, তখন পূর্ববর্তী শব্দের নয় হসন্তটা অনুস্বার হয়ে যাবে। এখানে আছে দেখুন, দন যোগ সনম, দং সনম, ভ্রূণ যোগ সাথে, ভ্রংশতে, রন যোগ হাতে, রং হাতে, মিমান যোগ সাতে, মীমাংসতে। এই 12 নাম্বারটা হচ্ছে আম, কৌমুদীর 17 নাম্বার রুলস। একটু পিছিয়ে এসে দেখে নেবেন। কত পৃষ্ঠা, পৃষ্ঠাটা একটু বলেন তো। 29 পৃষ্ঠা, 29 পৃষ্ঠার 17 নাম্বার রুলস। আচ্ছা, পরে দেখবো। আচ্ছা, তাহলে আম, 11 নাম্বারটা ছিল 25, আর এই 12 নাম্বারটা হচ্ছে 17। এরপর আবার 13 নাম্বারটা হচ্ছে 26 নাম্বার রুলস। 13 নাম্বারটাও বলেছি, যেটা অনেক বেশি ব্যবহৃত হয়, এটার অনেকগুলো শব্দের উদাহরণ এখানে দেওয়া আছে কৌমুদীতে। এটা কি, যে যদি স্বরবর্ণ কিংবা গ, ঘ, দ, ধ, ব, ভ, য়, র, ভ পরে থাকে, তাহলে হচ্ছে পদের অন্তঃস্থিত তয় হসন্ত স্থানে দয় হসন্ত হয়। গ, গ, ঘ হচ্ছে ক বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। দ, ধ হচ্ছে ত বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। আর ব, ভ হচ্ছে প বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। তাহলে আমরা এটা এভাবে ধরতে পারি যে ক বর্গ, ত বর্গ আর প বর্গ, অর্থাৎ 1 3 5, এই তিনটা বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণের পরে থাকলে, অথবা র, য়, র, ভ এগুলো যদি পরে থাকে, তাহলে পূর্ববর্তী শব্দের যে তয় হসন্ত বা দয় হসন্ত আছে সেটা কি হয়ে যাবে, দয় হসন্ত হয়ে যাবে। এখানে আছে জগৎ যোগ অন্তঃ জগদন্তঃ, জগৎ যোগ ঈশः জগদীশः, জগৎ যোগ ইন্দ্রः জগদীন্দ্রः, ভবৎ যোগ দর্শনম ভবদ্দর্শনম। বইয়ে আরো আছে, জগৎ যোগ আদিহি জগদাদিহি, তারপর আছে ভবৎ যোগ উক্তম ভবদুক্তম, ভবৎ যোগ ঋণং ভবদৃণং, জগৎ যোগ এতৎ জগদেতৎ, জগৎ যোগ বন্ধুঃ জগৎবন্ধুঃ। তারপর আছে মহৎ যোগ ভয়ম মহৎ ভয়ম, বৃহৎ যোগ ঘটঃ বৃহৎ ঘটঃ। অর্থাৎ অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এখানে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এটাই বোধহয় এখানে শেষ রুলস, 13 নাম্বার রুলসটা। হ্যাঁ, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধির রুলস গুলো। এর বাইরে যেগুলো আছে কৌমুদীতে সেগুলো হচ্ছে আহ আমাদের আপাততর জন্য লাগছে না, আপনারা চাইলে দেখবেন। আর এগুলো লাগবে কখন, লাগছে না বলতে এটা হচ্ছে আমাদের যে একাডেমিক যে প্রাথমিক স্তর সেটার জন্য লাগছে না, কিন্তু আমরা যখন আম, কোন একটা শ্লোকের অর্থ বুঝতে চেষ্টা করব বা আমরা শিখতে চাইবো, তখন হচ্ছে এগুলো সবগুলোই লাগবে। রুলস গুলো কোনটা একটু বেশি ব্যবহৃত হয়, কোনটা একটু কম ব্যবহৃত হয়। তো সেই হিসেবে হচ্ছে আমরা আম, পরীক্ষার জন্য না না দেখলেও আমাদের জানার জন্য বা বোঝার জন্য আমরা দেখে নিতে পারি ওই রুলস গুলো। তাহলে টোটাল গেল 13টা রুলস। আহ সন্ধির, ব্যঞ্জন সন্ধির 13টা নিয়ম আমরা এখানে পড়েছি। আর এগুলো কৌমুদীতে কোথায় কোথায় আছে এবং কণিকাতে কোথায় কোথায় আছে সেটাও দেখেছি। কণিকাতে বোধহয় 2 3টা রুলস এক্সট্রা আছে, যেখানে যেগুলো এখানে আসেনি।
আর এমন তো অনেক রুলসই পেয়েছি যেগুলো আমরা কণিকাতে পাইনি। তার বাইরে দুই কিংবা তিনটে রুলস আছে যেগুলো হচ্ছে আমাদের এখানে আসেনি। সেগুলো হচ্ছে কণিকার গুলো হচ্ছে মাস্ট, ওগুলো কিন্তু দেখতে হবে। কণিকাতে আরেকটা যেটা আছে যে নিপাতনে সিদ্ধ, এটাও একটু চোখ বুলিয়ে নেবেন। নিপাতনে সিদ্ধ মানে যেগুলো যেগুলো কোনো রুলসের আওতায় ফেলা যায় না, কিন্তু এগুলো নর্মালি হয়ে গেছে। সাধারণত এগুলো বলা হয় যে উচ্চারণের ক্ষেত্রে হয়ে গেছে, অথবা আমাদের আম, যে চলতি ভাষায় যেটা বলি যে ভাষার আহ, যে চেঞ্জ হয় সেরকম করতে করতে কিছু শব্দ একত্রিত হয়ে সন্ধি হয়ে যায়। তো সেরকম এই নিপাতনের সিদ্ধগুলোর কোনো আলাদা করে নিয়ম নেই। এগুলো হচ্ছে আহ সবসময় এভাবেই হয়। নিপাতনে শীতলটা কি কৌমুদিতে নেই দিদি? কৌমুদীতে নেই বোধহয়। কৌমুদীতে তো এরপরে হচ্ছে ব্যঞ্জন সন্ধি শুরু হয়ে যায়। তো নিপাতনের সিদ্ধটা আশা করি এটাতে নেই। ঠিক আছে। না, এটাতে নেই। নিপাতনের সিদ্ধগুলো এখানে নেই। এটা কণিকাতে দেওয়া আছে আলাদা করে। কণিকার কত পৃষ্ঠা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠায়, পেজ নাম্বার 10। 10-এর মাঝামাঝি করে হচ্ছে আপনারা পেয়ে যাবেন, নিপাতনের সিদ্ধ আলাদা করে দেওয়া আছে ওগুলো। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের স্বরসন্ধি, আমরা গত ক্লাসে পড়েছি, আর ব্যঞ্জন সন্ধি আজকে পড়লাম। এরপর আছে বিসর্গ সন্ধি, যেটা আমাদের আগামী ক্লাসে হয়তো পড়ানো হবে। আর এই হচ্ছে 10 নম্বর, এই হ্যাঁ, দশ নম্বরটা কৌমুদিতে আছে, 10 নম্বরটা বলছিল। আমাদের এখানের 10 নম্বর হ্যাঁ, কৌমুদীতে, কৌমুদীতে তো অবশ্যই আছে, কণিকাতে আছে কিনা সেটা জানি না। কৌমুদীতে সেরকম হচ্ছে 23 নম্বর রুলস, 10 নম্বরটা হচ্ছে 23 নম্বর, 31 পৃষ্ঠায়। 32, ওইটা 31 কৃষ্ণ। কৌমুদি না? হ্যাঁ, কৌমুদীর 31 পৃষ্ঠায় 23 নম্বর রুলস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা দিদি, হ্যাঁ বলুন। ওই সমাসটা পড়ানো হবে না? সমাস? না, সমাসটা বাড়ানো হবে না। আচ্ছা। সমাস তো অনেক কঠিন, বাংলা সমাসই তো পারা যায় না, আমি তো পারি দিদি না। রেকর্ড পাবো তো না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, রেকর্ড দিয়ে দেওয়া হবে ইউটিউবে। আচ্ছা দিদি, আসতে হবে। নমস্কার। নমস্কার। তো এটা তো লাগবে না, না আমাদের সমাস? না, পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু আপনি যদি এমনিতে শিখতে চান শিখতে পারেন। ও আচ্ছা। ও, আচ্ছা, তো যেটা বলছিলাম যে পরীক্ষার বিষয়ে শেষে বলবো। পরীক্ষা হচ্ছে আপনাদের জুনে শেষ হওয়ার কথা। কোর্সটা জুনেই শেষ হয়ে যাবে। জুনের লাস্ট উইক, লাস্ট উইক কখন পড়ছে? 27 বা 28 তারিখ হয়তো তখন পরীক্ষা হবে, না হলে এর আগে যে মঙ্গলবার আছে আমাদের 24 তারিখ সম্ভবত, ওই দিন হচ্ছে পরীক্ষাটা হয়ে যাবে। জুনে তারপর 24 তারিখ? হ্যাঁ, 24 অথবা 28, এই দুটোর মধ্যে 24টাই ধরে রাখুন, শনিবার হলে কাছাকাছি তো বেশি ধরে। ভালো হয়। হ্যাঁ। শুক্র শনিবার হলে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা তাহলে 28 বা 27 এরকম। আচ্ছা, যখনই হোক আমরা হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখবো যে টপিকগুলো আমরা বুঝিনি, আর সবগুলোর রেকর্ডিং তো দেওয়া আছে ইউটিউবে পরপর। তো ওখান থেকে আবার দেখে নিব ক্লাসগুলো, তারপরেও যদি না বুঝি আমরা তো আছি বুঝিয়ে দেওয়ার জন্য। কোনো বিষয়ে শঙ্কা রাখবো না, যে এটা এমন কেন হলো, এটা কেন হলো না, এটা বুঝতে পারিনি, এরকম রাখবো না। তারপর আম, আর কি ছিল, আচ্ছা, প্র্যাকটিস। আমাদের প্রত্যয়গুলো আলাদা করে হাতে কলমে একটু প্র্যাকটিস করতে হবে, না হলে আমরা পারবো না। এরপর হচ্ছে আগের যে মিড টার্মের আগে যেগুলো পড়ানো হয়েছিল, একদম সব শুরু থেকে সবকিছু আছে তো এবার। তো শুরুর গুলো হয়তো অনেকাংশে আমরা ভুলে গেছি, বিশেষ করে শব্দরূপ ধাতুরূপ গুলো, ওগুলো আবার একটু রিভিশন দিয়ে নেবেন। তারপর
সন্ধি থেকে এত বেশি কিছু আসবে না, তারপরে রুলসগুলো একটু দেখে রাখবেন। কঠিন কঠিন টপিক যেগুলো, সেগুলো আহ, আবার ক্লাস নেওয়া হবে, মানে এগুলো প্র্যাকটিস করানো ও হবে যদি যেভাবে প্রশ্নে আসবে ওভাবে। যদি ওটা আসবে, ওই পার্টটা রেকর্ডটা আসবে, রেকর্ড পরীক্ষাটা, কবিতাটা। আমি বুঝতে পারিনি। ওই রেকর্ড যে আমরা এটা আর কি, এটা কি বলে? মানে আমরা যে প্র্যাকটিস করব পরীক্ষার, সেটার রেকর্ড? না না, ওই আমরা রেকর্ড পরীক্ষাটা দিই, এটা কবিতা আর কি, কবিতা পাঠ পাঠ। আচ্ছা আচ্ছা, গল্প পাঠ যেটা, আর কি, হ্যাঁ, সংস্কৃত। গল্পটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা এটা ওটাও আসবে থাকবে। পরীক্ষায়। এবারেরটা ও একটু আচ্ছা। কঠিন থাকবে, প্রথম দিকের তো সোজা ছিল, তার আমি এমন ভাবে দিয়েছি যাতে ওখানে যুক্তাক্ষর কম থাকে, যাতে আপনারা সহজেই পারেন। এবারেরটা যেহেতু অনেকগুলো গল্প পড়ানো হয়েছে, এবারেরটা একটু কঠিন থাকবে। আম, ভালো করে দেখে তারপর পড়বেন। আর হচ্ছে ক্লাসে তো বলে দেওয়াই হবে, আহ, এতদিন যা 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 পড়ানো হয়েছে ওগুলো থেকেই থাকবে, এক্সট্রা কিছু থাকবে না। আরো কয়েকটা ক্লাস তো বাকি আছে, ওখানেও যা যা পড়ানো হচ্ছে একটু দেখে রাখবেন। নিজেরা নিজেরা একবার প্র্যাকটিস করবেন যে আমি উচ্চারণ করতে পারছি কিনা, অক্ষর চিনছি কিনা। আর কি কি ছিল? অব্যয়, অব্যয়। অব্যয় হচ্ছে কোনটার কি মানে, সেটা জানতে হবে আমাদের। কারণ আমাদের এবার কিন্তু অনুবাদ আছে, তো আমরা যখন বাংলা থেকে সংস্কৃত বা সংস্কৃত থেকে বাংলা, দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের অব্যয়ের অর্থগুলো লাগবে। অব্যয়ের অর্থগুলো, বিশেষ করে যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো, ওগুলোর অর্থগুলো জানা থাকলে ওগুলোর প্রয়োগ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আর যেগুলো প্রভাবী অব্যয়, প্রভাবী অব্যয়গুলোর ক্ষেত্রে কোনটা কোন বিভক্তি হয়, কিভাবে পরিবর্তিত হয়, সেটা একটু মনে রাখতে হবে। তো ওগুলো একটু ভালো করে দেখবেন। আরেকবার রিভাইজ করে নেবেন যে পারছি কিনা ওরকম করে। এই কয়েকদিন যেটুকু সময় আছে আমাদের, মোটামুটি 15-20 দিনের মতো সময় আছে, এই সময়ের মধ্যে যদি আবার প্র্যাকটিস হয়ে যায় সবগুলো, আহ, খুব ভালো করতে পারবেন। মানে প্রশ্নটা এত। দিদি গতবারের মতোই গল্প যেগুলো পড়ানো হয়েছে সেগুলোই। হ্যাঁ হ্যাঁ, ওগুলোই। এবার তো মনে হয় এবার গল্প তো বেশি পড়ানো হয়নি। বেশি পড়ানো হয়নি না? ঠিক আছে, গল্পের ক্লাস তাহলে আরো দুই একটা নিতে হবে। গতদিনকে আপনি একটা গল্প দিতে চেয়েছিলেন, পরে আর দেননি। হ্যাঁ, মনে আছে আমার। ওটা তাবাতু এবং তা, এই দুটোর প্রয়োগে। ঠিক আছে, ওটাও। ওই নিয়ম কানুন গুলো পরীক্ষার সময় পারি না, তো গল্পটা একটু পারি, এই জন্য ওইটার খোঁজই আগে করছি। ঠিক আছে। গ- গল্পটা যদি আগে দিতে হয় না আমাদের? হ্যাঁ হ্যাঁ, গল্পের ক্লাস যদি দেওয়া হয় তাহলে তো গল্পটা আগে দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাস এটুকুই। আর কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে পরীক্ষা সংক্রান্ত বা ক্লাস সংক্রান্ত বা অন্য কোনো প্রিভিয়াস টপিক যদি না বুঝে থাকেন, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আমি বারবার বলছি এগুলো জিজ্ঞেস করে যতগুলো জিজ্ঞাসা আছে সবগুলো ক্লিয়ার করে নেবেন, যাতে আপনার জেনারেল আইডিয়াটা, মানে লেভেল 1 মানে হচ্ছে জেনারেল আইডিয়া, ওটা যাতে একদম ক্লিয়ার থাকে। আর এই বেসিকটার উপর ভিত্তি করে আপনি লেভেল 2 বলুন বা পরবর্তীতে যদি কোনো বইপত্র পড়েন ওটা করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। তো বেসিকটাই যদি ঘাপলা থেকে যায় তাহলে আর পরেরটা আর কন্টিনিউ করতে পারবেন না, বা খুব কষ্ট হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের ক্লাস, আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।